নমস্কার, সবাই কেমন আছো? এটা ছিল আমাদের পুরীর দ্বিতীয় দিনের সফর। তাই আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমি তো আগেই বলেছিলাম পুরী আমার এই প্রথমবার আসা, তাই সব কিছুর চোখের সামনে দেখে না একটা স্বপ্নের মতো লাগছিল। আর পুরীর মন্দিরটাও যখন দূর থেকে সামনে দেখলাম, সে এক অভূতপূর্ব অনুভূতি। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে পুরীর মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং চারপাশটা আমি খুব ভালো করে দেখছিলাম যে কোথায় কি আছে। তো যাই হোক, মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম, যতটা পারা যায় বাইরেটা আমি দেখলাম আস্তে আস্তে। কিন্তু মন্দিরের ভিতরে তো একটা নিয়ম আছে, সেখানে জুতো, মোবাইল এগুলো কোনোভাবেই অ্যালাউ নয়, তাই ওগুলো আমাদের জমা রাখতে হয়েছিল। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই আমরা জুতো আর মোবাইল সব জমা রেখেছিলাম, ওনারাই ব্যাগ দিয়ে দিয়েছিলেন। তো তারপর আমাদের এখানে পান্ডাকে বলাই ছিল, আমাদের পান্ডা বুক করা ছিল। তো ওই দাদা এত ভালোভাবে আমাদের মন্দিরটা ঘুরিয়েছেন যে সত্যি অসাধারণ ছিল। এই মন্দিরটি গঙ্গা রাজবংশের প্রতিষ্ঠাতা অনন্তবর্মন চোদাগঙ্গাদেবের শাসনামলে নির্মিত হয়েছিল। মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে অবশ্য ঐতিহাসিকদের মধ্যে বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরটার 4টি দ্বার রয়েছে, যার মধ্যে দিয়েই মন্দিরে প্রবেশ করতে পারে। পূর্বে রয়েছে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তির দ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। যদিও এটা বিশ্বাস করা হয় যে সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করা একজন ভক্তের কাছে মোক্ষ নিয়ে আসবে। পশ্চিমের দরজাটি একটি বাঘ দ্বারা প্রতিনিধিত্ব করে, যা ধর্মের প্রতীক। অশ্বদ্বার কামের প্রতিনিধিত্ব করে এবং এই গেট দিয়ে প্রবেশ করতে হলে কাম অনুভূতিকে ত্যাগ করতে হয়। আর হস্তির দ্বার সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। যদিও আমরা প্রবেশ করেছিলাম দক্ষিণ দ্বার দিয়ে। তো যখন প্রবেশ করলাম, বিশ্বাস করবে না, মন্দিরে প্রবেশ থেকে শুরু করে মন্দিরের প্রত্যেকটা দেওয়াল যখন স্পর্শ করছিলাম, মনের ভিতরের যে সে একটা অনুভূতি, আমি এটা বলে বোঝাতে পারবো না। এবং আমি লিটারালি তখন কাঁদছিলাম, অটোমেটিক চোখে জল চলে আসে। আমার মনে হয় এটা অনেকেরই আসে এই অনুভূতিটা। আমার জীবনে এরকমটা বলতে গেলে প্রথমই হলো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, যে চোখের সামনে সব কিছু দেখছি আর আমার যেন মনে ছিল ঠাকুরের সাথে হয়তো একটা কানেক্ট করতে পারছি। এতটাই আমার মনটাকে বিচলিত করেছিল। তো যাই হোক, তারপর মন্দির থেকে বেরিয়ে ফোন কালেক্ট করে নিয়ে এবার মন্দিরের চারপাশটা যেটা আছে সেই দিকটা আমি কিছুটা ঘুরে দেখালাম। দেখো, এখানেও আরেকটা মন্দির ছিল, বজরংবলী। তোমরা কারা কারা পুরীতে এসছো এবং কতবার এসছো, তোমাদের পুরীর এক্সপেরিয়েন্স কেমন আমাকে প্লিজ কমেন্টে জানিও। চারপাশটা দেখে আমার তো সত্যি বলতে বেরোতেই ইচ্ছা করছিল না। আমি অনেকক্ষণ মন্দিরটায় ছিলাম, আমাকে সবাই অনেকবার ডাকছিল যে এবার আয় আয়, কিন্তু আমি অনেকক্ষণই ছিলাম মন্দিরটায়। যাই হোক, অবশেষে এবার যেতে হবে, কারণ এবার হোটেলে ফিরতে হবে আর সবাই আমার জন্য অপেক্ষা করছে। তা আমার তো প্রচণ্ড ভালো লাগলো। ব্যাস, আজকের দিনটা এই অবধি ছিল। এরপর এটা ছিল আমাদের পুরীর তৃতীয় দিনের সফর। তো সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম পুরীর কিছু সাইট সিন দেখব বলে। তো প্রথমেই চলে গিয়েছিলাম আমরা সুদর্শন ক্রাফট মিউজিয়ামে। দেখো, চারপাশটা সত্যি খুব সুন্দর এবং এখানে অনেক ধরনের মূর্তি রয়েছে এবং সেই মূর্তিগুলো কারিগররা তৈরিও করছে, সেটাও দেখলাম।
তারপর এখান থেকে বেরিয়ে আমরা গাড়ি করে চলে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। কিন্তু সেই সময়টা বন্ধ ছিল মাসির বাড়ি, তাই গাড়ি থেকেই আমাদের দেখতে হয়েছে, ভিতরে যেতে পারিনি। পুরীতে মানে তো অনেক মন্দির, অনেক কিছু, তো সব কিছু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর এই যে আমাদের ফুল ব্যাটালিয়ন, তো পুরো টিম মেম্বারকে তোমরা সবাই দেখে নাও আর দেখো, শুধু সবার আনন্দ শুধু দেখতে থাকো। আর ঘুরতে এসেই আনন্দটুকুই তো সম্বল, তাই না? তো তারপর আমরা চলে এলাম নরেন্দ্র পোখারিতে, যেখানে একটু মেলা মতো বসবে, জিনিসপত্র বসবে, সেখানেই আমি একটু দাঁড়িয়ে যাব। তো যাই হোক, নরেন্দ্র পোখারি ওড়িশার বৃহত্তম কৃত্রিম পুকুর হিসাবে বিবেচিত পবিত্র জগন্নাথ মন্দিরের কাছেই অবস্থিত। খ্রিস্টীয় 15 শতকে এই ট্যাঙ্কটি গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্রদেব তৈরি করেছিলেন, যিনি সেই সময় পুরীর রাজা ছিলেন। ভগবান জগন্নাথের চন্দন যাত্রার সঙ্গে যুক্ত থাকার কারণে এই ট্যাঙ্কের আরেকটি নাম কিন্তু চন্দনা পুষ্করিণী। আমার এই পুষ্করিণীটাও সত্যি খুব ভালো লেগেছিল, যে চারিদিকে জল, মাঝে একটু দ্বীপ, আর তার মধ্যেই দেখা মেলে পানকৌড়ির। তো যাই হোক, আমরা অনেকটাই সময় এখানে কাটিয়েছিলাম আর সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। তারপর এখান থেকে আমরা চলে গেলাম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে। এই মন্দিরটায় অনেকটাই টাইম লেগেছে, কারণ এই মন্দিরটা অনেকটা বড় আর এখানে অনেক ঠাকুর রয়েছে, সেগুলো দর্শন করতে করতে অনেকটাই সময় চলে যাবে, কিন্তু মনটা খুব ভালো লাগবে। এটা ঠিক, চারিদিকে যেখানেই যাচ্ছে সাইট সিনগুলো সত্যি খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, প্রথমেই এখানে প্রভু রাম, সীতা, লক্ষ্মণের দর্শন পেয়ে গেলাম। আর এটা হচ্ছে একটা রান্নাশালা, আর এই হচ্ছে নাগরাজ। তারপর চলে এলাম আমরা শিব পার্বতীর দর্শনে। আমি হয়তো পুরোটা তাও কভার করতে পারিনি, কারণ সবটা যদি আমি ডিটেলসে দেখাতে যেতাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তাই তোমরা কিছুটা কিছুটা করে দেখতে থাকো। চারপাশটা খুবই সুন্দর। আর এই যে মেন যে জায়গা, 108টা শিবলিঙ্গ এখানে রয়েছে। আমি এই ভিডিওটারই একটু শেষেই তোমাদের 108টা শিবলিঙ্গের যে নাম আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো, আমি তো আগে কখনোই দেখিনি এরকম এতগুলো শিবলিঙ্গ একসাথে। আর এটা একটা বিশ্বাস যে শম্ভুর কানে কানে কিছু বললে সেটা তোমার মনস্কামনাটা পূর্ণ হবে। তো যাই হোক, তারপর ছিল এখানে একটা রথের চাকা। আর এই হচ্ছে 108টা শিবলিঙ্গের নাম। তোমরা চাইলে একটু পজ করে নিয়ে পড়ে নিতে পারো। তারপর বেরোনোর সময়তেও এখানে একটা রাধাকৃষ্ণের সুন্দর একটা ঝুলন ছিল। ব্যাস, তারপর এখান থেকেও বেরিয়ে পড়ে আবার যেতে হবে নেক্সট জায়গা। আর এরও বাইরে প্রচুর মার্কেট ছিল। আমি কি বলবো, যেখানেই মার্কেট থাকছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছি। তো যাই হোক, এরপর আমরা চলে এলাম গৌর বিহারে, মানে এটাকে অনেকে গুপ্ত বৃন্দাবনও বলে। দেখো, তোমাদের আমি ভিজিটিং টাইমিংটাও দেখিয়ে দিলাম।
এখানে প্রথমটা একটু লাইন পড়েছিল ভালোই। তো যাই হোক, তারপর আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করলাম। কি অপূর্ব না জগন্নাথ দেবের এই মুখটা। চারিদিকটা তোমরা খুব ভালোভাবে দেখতে থাকো। তবে জায়গাটা খুব ভালো, জানো তো, কারণ এত সবুজে ঘেরা, নিজের খুব ইচ্ছা করবে কিছুটা সময় আমি এখানে কাটাই, আর তোমার মনটাও অনেক ভালো হয়ে যাবে, খুব শান্ত হয়ে যাবে। আর এই দেখো, এখানে একটা ফটো তোলার একটা জায়গা, এখানে আমি অবশ্য ফটো তুলেছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমরা ঘুরতে গিয়ে যেটা চাই একটু ফটো তোলা, তো প্রত্যেকটা পরিবেশ ফটো তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট যাকে বলে। আর আমার স্পেশালি এই জায়গাটা খুব ভালো লেগেছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজকের মতো আমাদের ঘোরা শেষ। আর ওখান থেকে বেরিয়ে ওই সামনেই মানে ওমকারেশ্বর মন্দিরের ভেতরটাতেই একটা মন্দির ছিল, সেই মন্দিরটায় লাস্ট একবার দর্শন করে নিলাম। তারপর ওই দিন সন্ধেবেলা একটু আমরা বেরিয়েছিলাম কোথায় কি পুরীর খাজা পাওয়া যায় বা জিভে গজা পাওয়া যায়, যেটাই বলো, কোন জিভে গজাটা ভালো। তো আমরা তারপর অনেক খুঁজে খুঁজে গাঙ্গুরামে চলে গিয়েছিলাম, আর ওখান থেকে আমরা অবশ্য জিভে গজাটা কিনেছি। এবং পুরীতে প্রচুর মার্কেট আছে, মানে জামা কাপড়েরও প্রচুর মার্কেট, এবং কটকি যে চাদরগুলো, এগুলো বেশ ভালো। সন্ধ্যাটা পুরোই লোকাল এরিয়াটাতেই একদম ভালোভাবে দেখছিলাম কোথায় কী পাওয়া যায় আর কতটা টাকা খসানো যায়। তো যাই হোক, আজকের ভ্লগটা এতটাই। না, ভ্লগটা এখানে শেষ হলো না, আজকের পার্টটা শেষ হলো, এরপর আরও একটা পার্ট আসছে। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট পার্টে। টাটা।